ওকে, বিসমিল্লাহ। তাহলে দেখো, এখন আমরা আজকে শিখবো হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল। গতকালকে আমরা শিখছিলাম, হ্যাঁ এখন কি কথা স্পষ্ট বোঝা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। গতকালকে আমরা শিখছিলাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এন্ড ইলেকট্রিক ইন্টেন্সিটি। আজকে আমরা শিখবো ইলেকট্রিক পটেনশিয়াল বা ইলেকট্রিক বিভব বা তড়িৎ বিভব শিখবো। সিলেবাড়ি পাইছিলা? হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি। এই ইলেকট্রিক পটেনশিয়ালের আরেক নাম হচ্ছে তড়িৎ বিভব। বিভব কথাটা মনে রাখবা। কালকে বলছিলাম যে ওই টার্মটা খুব গুরুত্বপূর্ণ, আজকের টার্মটাও গুরুত্বপূর্ণ। আর আজকের টার্মের মধ্যে বিভব পার্থক্য নামে একটা কথা পাবা। এটা পরবর্তী অধ্যায়ের জন্য, মানে চলতরিতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তড়িৎ বিভব এটা হচ্ছে তার আরেকটা নাম, এটা মনে রাখবা। ওকে, এখন বিভব কি জিনিস সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা গতকালকের কনসেপ্ট থেকে আজকে বিভব জিনিসটা শিখবো। আমরা গতকালকার যে চিত্রটা দেখছিলাম এমন একটা চিত্র আজকে দেখার চেষ্টা করব। এটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। ধরলাম এই ক্ষেত্রটা এখানে প্লাস কিউ পরিমাণ চার্জের জন্য হয়েছে। কার জন্য হয়েছে? কিউ। প্লাস কিউ পরিমাণ চার্জের জন্য। আচ্ছা, তাহলে আমি যদি বাইরে থেকে একটা চার্জ প্লাস ছোট হাতের কিউ কে নিয়ে আসি, তখন এই মুহূর্তে ছোট হাতের কিউ, স্মল কিউটা কি তড়িৎ ক্ষেত্রের বাইরে না না ভিতরে? বাইরে। তড়িৎ ক্ষেত্রের বাইরে, তার মানে এইটার উপর এই বড় হাতের কিউ চার্জের কোনো প্রভাব নেই। কিন্তু যখন আমি কি করলাম, এই প্লাস কিউ কে আমি ধরো এখানে একটা বিন্দু ধরলাম, হচ্ছে আমি কত এ বিন্দু, কি বিন্দু? এই বিন্দু। আমি এই প্লাস কিউ কে আমি এই বিন্দুতে নিয়ে আসলাম, এই বিন্দুতে নিয়ে আসলাম। তখন কি হইলো, এর উপরে একটা বল প্রয়োগ করা শুরু করলো না? সে বলের নাম কি? বিকর্ষণ বল, কারণ দুইটাই পজিটিভ চার্জ। তো এখন এই বিকর্ষণটা কোন দিকে বরাবর কাজ করবে? এই প্লাস কিউ আর প্লাস স্মল কিউ এদের সংযোজক রেখা বরাবর কি করবে? তারা ঠেলে বাইরে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, আমরা এইটুকু গত ক্লাসে জেনেছি, তাই তো? এটার নাম ছিল কি? তড়িৎ তীব্রতা। কোন পয়েন্টে? এ পয়েন্টে বা এ বিন্দুতে এই বড় হাতের কিউ চার্জ দ্বারা সৃষ্ট তীব্রতা কার উপর? এই ছোট হাতের কিউর উপর। আচ্ছা, তো এখন আমি যদি একটা কথা তোমাদেরকে বলি, ধরো এই চার্জটা, এই কিউ চার্জটা আমি এইখানে নিয়ে আসলাম, এই পয়েন্টে, পয়েন্টটা খেয়াল করো, এই পয়েন্টে নিয়ে আসলাম, তার উপরে প্রভাব নাই আছে? এখানে আনলাম, প্রভাব আছে? আমি যখনই এই কালো রেখার মধ্যে নিয়ে আসলাম তখনই কি এর উপর প্রভাব শুরু হয়ে গেল, বিকর্ষণ প্রভাব, তাই না? আমি যদি এই বিকর্ষণ বলের বিরুদ্ধে, আমি যদি এই বিকর্ষণ বলের বিরুদ্ধে আমি এখানে নিয়ে যাই, আমি এখান থেকে কি করলাম, ধর আমি এখানে নিয়ে গেলাম, এখানে আমি কি করলাম, তাকে নিয়ে গেলাম, তাহলে আমাকে একটা কাজ করতে হয়েছে না? সে তোমাকে ঠেলতেছে। আচ্ছা, আমি এটাকে এই দিক দিয়ে নিয়ে যাও, তোমাদের সুবিধা হবে আর বুঝতে। আমি এদিক দিয়ে তারা নিলাম, তারা এভাবে কি করতেছে, আমি তারা আমি এখান থেকে এনে এদিক দিয়ে তাকে আমি এর ভিতরে নিচ্ছি। যখন আমি এখানে নিলাম তখন কি বিকর্ষণ শুরু হয়ে গেল না? আস্তে আস্তে আমি কোথায় নিলাম এটাকে? এ পয়েন্টে নিয়ে গেলাম। তার মানে আমি এখান থেকে, ধরো এটাকে আমি বি মনে করি, বি, এ পয়েন্ট হচ্ছে বি পয়েন্ট। আমি যখন বি থেকে এ তে তাকে নিয়ে গেলাম, অবশ্যই কি কিউ
বড় হাতের কিউ চার্জ এর বিকর্ষণের বিরোধিতাকে নিয়ে গেলাম না আমি। তার মানে আমাকে ঠেলতেছে সে বাইরের দিকে, আমি তার নিচ্ছি ভিতরের দিকে। তাহলে আমি একটা কাজ করতেছি না এখানে, তাহলে এই কাজটাকে বলা হবে তড়িৎ বিভব। তবে এটার একটা পরিমাণগত সংজ্ঞা আছে যে 1 কুলম্ব চার্জের ক্ষেত্রে যেটুকু কাজ করতে হয়। অর্থাৎ আমি এখানে ধরে নিলাম যে এটা কিউ কুলম্বে চার্জ ছিল, তার জন্য আমার কাজ করতে হয়েছে ডাব্লিউ পরিমাণ কাজ। কত কাজ? ডাব্লিউ কাজ W করতে হয়েছে। তাহলে যদি কিউ না হয়ে আমার 1 কুলম্ব চার্জ হতো তখন কি করতাম আমি এটাকে? তার জন্য কাজ করতে হতো ডাব্লিউ বাই কিউ পরিমাণ কাজ। কথা বুঝতে পেরেছো? এই ডাব্লিউ বাই কিউটাই হচ্ছে আমার বিভব। কি বিভব? বিষয়টা ক্লিয়ার? তা আমি আবারও বলতেছি, অসীম দূর থেকে 1 কুলম্ব ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোন একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় কি? ওই বিন্দুতে তড়িৎ বিভব। ওই বিন্দুতে ওই তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বিভব বলা হয়। বিষয়টা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আলবি কিছু বললো? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম তো বিভব কাকে বলে। এখন আমার কোশ্চেন হচ্ছে, যদি এখানে আমি প্লাস কিউ চার্জ না নিয়ে মাইনাস কিউ নিতাম তখন কি হইতো? তখন বিতে যাওয়ার সাথে সাথে কি হইতো? তাকে আকর্ষণ করতো না? তাকে যদি আমি এ পয়েন্ট নিতে যেতাম আমার কি আর কষ্ট করে ঠেলা নেওয়া লাগতো? তারা কি করতো? এই কিউ চার্জ তারা টেনে নিয়ে যেত না? তখন কাজটা কে করতো? এই কিউ চার্জই কাজটা করতো, তাই না? তখন কিন্তু আমার বাইরে থেকে কোনো কাজ করা লাগতো না। তার মানে কাজ তো কেউ একটা করতেছে, আমি করি মানে বাইরের এজেন্ট কাজ করুক, অথবা কি চার্জ বা তড়িৎ ক্ষেত্র নিজে কাজ করুক, কাজ একটা কেউ করতেছে না। তাহলে সোজা কথা হচ্ছে 1 কুলম্ব চার্জের উপর যেটুকু কাজ করতে হয় সেটাই হচ্ছে কি বিভব। তাহলে আমরা বিভবকে যদি ভি দ্বারা প্রকাশ করি তাহলে ভি ইজ ইকুয়াল টু হবে ডাব্লিউ বাই কিউ। এটা একটা সূত্র, এই সূত্রটা মুখস্থ রাখবো, অঙ্কের জন্য লাগবে। এখানে ডাব্লিউ দ্বারা কি বোঝায়? কাজ বোঝায়। কি বোঝায়? কাজ। কিউ দ্বারা কি বোঝায়? কিউ দ্বারা চার্জ বোঝায়। আর ভি দ্বারা কি বোঝায়? বিভব বা পটেনশিয়াল। বিভব। ঠিক আছে? যদি W দিয়েও চার্জ আর Q দিয়েও চার্জ। ওই ডাব্লিউ দেখি চার্জ কইছি আমি? এটা কি কাজ? কি লিখছি দেখোস না? ওই কাজ চার্জ। লেখাগুলো খেয়াল করবি, যখন আমি পড়াচ্ছি তখন কি লিখতেছি, কারণ এখানে লেখা তো স্পষ্ট বোঝা যাবে না। বিভব, ঠিক আছে? ভি কি? ভি হচ্ছে বিভব, এটা মনে রাখতে হবে। তাহলে এই সূত্রটা লিখে নাও, এই চিত্র সহ সূত্র লেখো। চলো। কি কইছে মা? কি কইছে? কও। আচ্ছা আলভি, আমরা এখন পড়তেছি তো বাইরের কথা, এখন ওদিকে তাকে এই মনোযোগ দিও না।
তোলা হয়েছে? হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগাচ্ছি। তাহলে এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব, তবে এটা থেকে আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র আছে, সেটা আমরা শিখবো। এটা হচ্ছে গতকালকে সূত্রটার মতোই, শুধুমাত্র একটা জিনিসের পার্থক্য। আমরা গতকাল শিখছিলাম হচ্ছে এটা, দেখো ই সমান কি ছিল, কে, কে ইন্টু বড় হাতের কিউ, তাই না? বাই কি ছিল, আর স্কোয়ার, তাই তো? এটা ছিল না? এই কিউ কিউ কি ছিল, কিউ ছিল হচ্ছে এই চারটা, আর আর কি ছিল, আর ছিল হচ্ছে এই মাঝখানকার কি দূরত্ব, মানে আমি চার্জটাকে যেখানে রাখছি তার থেকে ক্ষেত্র সৃষ্টি করে চার্জের দূরত্ব, তাই তো? এটা আর ছিল না? আজকেও সেম ভাবে এই সূত্রটাকে এই এরকম ফরম্যাটে লেখা যাবে, ভি সমান হচ্ছে এটার একটা প্রতিপাদন আছে, এটা তোমাদের আমি এখন দেখাচ্ছি না, এটা তোমাদের লেভেলে আসলে প্রয়োজন নেই, শুধু জেনে রাখো কিউ ভাগ এই আর স্কোয়ারের জায়গায় শুধু আর হবে, এটুকুই পার্থক্য। দেখো এই যেটুকু পার্থক্য, একদম সেম না? তাহলে সূত্র ছিল কয়টা, তিনটা, ভালো করে দেখো। এই সূত্রগুলা, এফ এর সূত্র ছিল একটা, এফ সমান কে ইন্টু টু কিউ ওয়ান কিউ ইন্টু ওয়ান কিউ টু ভাগ আর আর স্কোয়ার। দেখো, অথবা এটাকে আমি এভাবে লিখছি না, এফ ইকুয়াল টু, যদি কিউ ওয়ান কিউ টু না দিয়ে যদি বড় হাতের কিউ ছোট হাতের কিউ, তখন কি হবে, বড় হাতের কিউ ছোট হাতের কিউ কিউ আর স্কোয়ার। কিউ দেখো স্কয়ার। এইটা একটা সূত্র, বা এটা একদম সেম সূত্র না? হুম। এটা যদি 1 নম্বর সূত্র হয়, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। দেখো সূত্রগুলো প্রায় সেম না? শুধু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে, যদি আমি এই সূত্রটা নিয়ে চিন্তা করি, এখানে একটা কিউ কমে গেছে, এখানে কি একটা আর কমে গেছে, তার মানে বিষয়গুলো অনেকটা সেম সেম না? হুম। দেখো এই এফ, এখানে কি আছে, একটা কিউ বেশি, এখানে একটা আর বেশি, মানে এই কিউটা কমে এটা হয়েছে, এই আরটা একটা আর কমে কি হয়েছে, এটা হয়েছে। তার মানে আমি যদি একটাকে শিখতে পারি, বাকিগুলো কি আমার মনে রাখাটা সহজ হবে, তাই তো? তাহলে এই সূত্রটা লেখা রাখো। এখানে ভি হচ্ছে বিভব, কে তো মুখস্থ, আর এর মানে হচ্ছে আহ, আর হচ্ছে দূরত্ব, আর কে কি, এ কিউ কি চার্জ, কোন চার্জ, যেটাকে বাইরে থেকে আনলাম নাকি যেটা ওই যে ভিতরে ছিল, কিউ কোন চার্জটা, আমি এটা স্পেসিফিক করতে যাচ্ছি এই মুহূর্তে, বলো আমাকে। বড় হাতের হ্যাঁ, বড় হাতের কিউ কোন চার্জ, যেটাকে বাইরে থেকে নিলাম নাকি যেটা ক্ষেত্র সৃষ্টি করছে? যেটা ক্ষেত্র সৃষ্টি করছে। হ্যাঁ, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, এটাকে এখানে বিষয়গুলো ক্লিয়ার থাকতে হবে। বাইরের থেকে যেটা নিলাম সেটা যাই হোক না কেন, আমি কি হিসাব করবো 1 কুলম্বের ক্ষেত্রে, তাই না? বাইরের থেকে হুম। যদি কিউ নেই, তার জন্য কাজ ডাব্লিউ, এক নিলে কত, ডাব্লিউ বাই কিউ। তার মানে বাইরের থেকে যদি আমি 100 কুলম্ব আনি, সমস্যা নেই, আমার হিসাব কার উপর, এই 1 কুলম্বের উপর। তার মানে কি এখানে এই জন্য কি বাইরের চার্জের কোনো অস্তিত্ব আমাদের এখানে নাই, কিন্তু এই বলের ক্ষেত্রে আবার আছে। বলের ক্ষেত্রে কি দুইটা চার্জই লাগবে। নাও, এই সূত্রটা লেখা নাও। তাহলে আমরা এবার দেখি এটা নিয়ে কোনো অঙ্ক আছে কিনা, লেখছো? হুম। দুজনে লিখছো? ভি ভি সমান কি, বুঝলাম না। মানে ই কে কিউ তো চার্জ, আর আর দূরত্ব, আর ভি কি, একটু আগে শিখাইলাম না ভি মানে কি, এখন ভি নিয়ে কথা বললাম, ভি মানে কি, ভি মানে বিভব বিভব। বিভব। হ্যাঁ, তাহলে মনে থাকে না কেন? ওগুলা লিখছি। হ্যাঁ, গোলানো যাবে না। এই যে দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে যে এই যে এটা হচ্ছে সেই সূত্রটা, যেটা একটু আগে দেখাইলাম। এখানে আরেকটা সূত্র আছে, এটা আমরা একটু দেখবো। এখানে যে পরের সূত্রটা, এটা অনেক সময় লাগে, এটা অনেক সময় নৈমিত্তিকের ক্ষেত্রে লাগতে পারে। এই সূত্রগুলা, ছোট ছোট সূত্রগুলো কিন্তু নৈমিত্তিকের অঙ্কের ক্ষেত্রে লাগে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই 2 আর 3 নম্বর সূত্র থেকে এটাকে বের করার চেষ্টা করব। ভালো করে খেয়াল করবো এখন। সরি, 2 আর 3 নম্বর না, 1 আর 2 নম্বর থেকে।
আমরা গত ক্লাসে অথবা আরো শর্টকাটে এটা বের করা যাবে। আমরা গত ক্লাসে শিখছিলাম কি ই সমান E সমান K এফ বাই কিউ, ইন্টু মনে আছে এটা? হ তাহলে আমরা জাস্ট কোনাগুনি গুণ দিলেই হবে। নিচে কেমন মানে ওয়ান আছে না, হুম এই ওয়ান দিয়ে এফ এর গুণ দাও, এফ আর কি ই দিয়া কিউ এর গুণ দাও, কিউ ই কিউ অথবা কি ই কিউ, এক কথা না? হ এই যে দেখো এটা এটা সেম না? হুম তো এটা খুব কঠিন কিছু না, এর সূত্রটা দাগ দিয়ে রাখো বইয়ের মধ্যে বা অথবা লিখে রাখতে পারো। আর আরেকটা সূত্র হচ্ছে আমরা এখন দেখব ভি ইকুয়াল টু ইডি, এই সূত্রটা 2 আর 3 নাম্বার থেকে। এটা তোমাদের বইয়ে আছে কিনা জানি না, তবে এটা লেখা রাখতে হবে, লেখা রাখো। আমি দেখাচ্ছি পাশে, এই যে গ্রিন গ্রিন সবুজটা খেয়াল করো, সবুজ অংশটা। আমি 1 নাম্বার সূত্র থেকে কি পাইছি, আমি পাইছি হচ্ছে 2 নাম্বার 3 নাম্বার থেকে পাইছি ভি সমান কি, ধরো আমি এখানে লিখলাম কে ইন্টু কিউ ভাগ আর, তাই তো? লেখা যাবে না এটা এভাবে? এটা তো আমরা পাইলাম। এখন যদি এভাবে লিখি যে সমান কে ইন্টু কিউ ভাগ আর স্কোয়ার ইন্টু আর, তাহলে দেখো তো এই আর দিয়ে আর এর কাটলে কি এই আর থাকে না, মানে কথা তো একই হলো তাই না? বুঝুন না বিষয়টা? আমি যদি এই আর দিয়ে এই আর আর স্কোয়ার কেটে দিই তাহলে কি শুধু আর রইলো না? হুম তাহলে কি এই কে এর জায়গায় কে, কিউর জায়গায় কিউ, আর আর জায়গায় কি আর তো রইলো, তাই না? তার মানে আমি অতিরিক্ত এটা লিখতে পারি একটা, মানে নিচে স্কোয়ার দিয়ে পাশে একটা আর লিখতে পারি না, যাতে কাটাকাটি করে আগেটি থাকে। হুম আচ্ছা, তাহলে আমি এখন যদি বলি যে এখন কি হবে, দেখো তো এই অংশটুকু কি এর সাথে মিলে? দেখো তো মিলে কিনা? হুম তাহলে আমি এর জায়গায় কি লিখতে পারি, কি লিখতে পারি না? গুলি মিলিত খুদ দেখা লেখা দেখি দেখা লেখা আছে না আচ্ছা দাঁড়াও কি আমি লেখা বলতেছি, এই যে দেখো এই দুই অংশ মিলে কিনা, কে ইন্টু কিউ ভাগ আর স্কোয়ার, কে ইন্টু কিউ ভাগ আর স্কোয়ার মিলছে? হ আচ্ছা, তাহলে আমি এর জায়গায় কি লিখতে পারি, ই লিখতে পারি না এর পরিবর্তে? এটা সমান কি ই না? হ আচ্ছা ই লিখতে পারি, আর পাশে কি লিখবো আমি, আর। আর তাহলে ভি সমান কি দাঁড়ালো, ই ইন্টু আর, এক সূত্র লেখা রাখো। এটা হচ্ছে প্রাবল্যের সাথে বিভবের সম্পর্ক, প্রাবল্যের সাথে বিভবের সম্পর্ক, এটুকু লেখো। তোমাদের এই মাঝখানের বিষয়গুলো মনে রাখতে হবে না, শুধু সূত্রগুলো মনে রাখো। আমি দেখাচ্ছি শুধুমাত্র যাতে তোমাদের কনফিউশন গুলো দূর হয়ে যায়, সূত্রগুলো কোত্থেকে আসলো। এই জন্য এগুলো নিয়ে মানে মাথা খারাপ করার কোনো কারণ নেই। সূত্রগুলো আমি বক্স করছি, এই বক্সটা মনে রাখবো, তাহলেই হবে। লেখা রাখো, লেখা হলে বলবো আমাকে। জুবাইর লেখা হয়েছে? বিয়া জানা একটু যাও লেখা হলে আমাকে বলতে হবে। হ্যাঁ জানা লেখা হয় নাই? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সূত্রটুকু শিখে ফেললাম। এবার আসা বিভব পার্থক্য, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ভোল্টেজ বা পটেনশিয়াল ডিফারেন্স বলি। নর্মালি আমরা যে কারেন্টের লাইন দেখি আমাদের বাড়ি ঘর বা রাস্তায় যে লাইনগুলো হয়, এই যে সহজ কথায় তার দিয়ে যে কারেন্ট চলে, কারেন্ট চলাচলের জন্য আমাদের একটা বিজ্ঞান মানে তড়িৎ বিজ্ঞান, সেটা হচ্ছে চলতড়িৎ।
কারেন্ট কিভাবে চলে। তো এই চলতরিতের কনসেপ্ট হচ্ছে বিভব পার্থক্য থেকে সৃষ্টি হয়েছে। মানে কারেন্ট চলাচলটা মূলত এই জন্যই হয়। আমরা এটা পরবর্তী অধ্যায়ে আরো স্পষ্টভাবে জানবো। আজকে শুধু একটু বেসিকটা জেনে রাখো তাহলেই হবে। এই যে এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে, যার মধ্যে কি আছে, ধরো এটা কিউ চার্জের দরুন তড়িৎ ক্ষেত্র হয়েছে। আমি কি করলাম, এখানে দুইটা বিন্দু নিলাম। বিন্দু দুটা হচ্ছে, এটা হচ্ছে আমার এ বিন্দু, আর এটা কি বি বিন্দু। ভালো করে বুঝবা। তা আমি অসীম দূর থেকে এই প্লাস কিউ চার্জকে কোথায় আনলাম, প্লাস কিউ চার্জকে আমি এখানে এ তে নিয়ে আসলাম। তাহলে আমার একটা কাজ করতে হয়েছে, সেই কাজের নাম কি, বিভব, তাই না? ধরলাম আমি কি করলাম, এখানে আনতে আমার একটা কাজ করতে হয়েছে। এই কাজটা কত, এই কাজটা হচ্ছে আমার W1, বা এখানকার বিভব হচ্ছে আমার V1, V1। আবার এই চার্জটাকে যদি আমি এতে না নিয়ে বিতে নিতাম তখন কি হইতো, তখন তার জন্য আরেকটা বিভব হইতো, সেটা কত, V2। কথাটা বুঝতে পেরেছো? আমি আবার বলতেছি, আমি আগে যেটা শিখাইলাম সে অনুযায়ী আমি এই কিউ চার্জটাকে কি করলাম, কিউ চার্জটাকে আমি এই বিন্দুতে নিয়ে আসলাম। তাহলে তার একটা বিভব হবে কত, সেটা V1 না? মানে একটা কাজ করতে হবে, সেই কাজ কি, বিভব হবে V1। আবার যদি আমি এতে না নিয়ে কি করতাম, আমি তাকে এই বিতে নিয়ে যেতাম, তখন কি হইতো, তার বিভব ধরলাম V2। একটু ক্লিয়ার তো? হ্যালো? আচ্ছা, V2। তো নর্মালি কি হইলো, তো এখন এ থেকে বিতে যাওয়ার জন্য আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এ আর বি বিন্দুর বিভব পার্থক্য। আর সেটা কত, সেটাকে আমরা বলতে পারি V2 থেকে V1 বিয়োগ হবে, আর যেটাকে আমরা বলতে পারি ভি। অর্থাৎ আমার দুইটা বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য সেটা কি, বিভব পার্থক্য। এখন যদি এ বিন্দুর বিভবটা হয় ছোট আর বি হয় বড়, তাহলে কি এই চার্জটা খুব সহজে এখান থেকে এখানে মুভ করবে। আর যদি উল্টা হয়, আমাদের কি করতে হবে, বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। এটুকুই মনে রাখা বলতো, বাকিটা আমরা পরবর্তী অধ্যায়ে জানবো। আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখবো হচ্ছে পরবর্তী একটা ছোট টপিক বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে বলরেখা বা লাইন অফ ফোর্স। এই লাইন অফ ফোর্সের কনসেপ্টটা আমাদেরকে গ্যাদার করতে হবে। ওকে, আমি দেখি। আহ, ওকে, লাইন অফ ফোর্সের বিষয়টা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে এটা একটা কাল্পনিক ধারণা মাত্র। অর্থাৎ এখানে আমরা যে জিনিসটা বলি, যে ধরো একটা পজিটিভ চার্জ, একটা পজিটিভ চার্জ এখানে আছে, আর একটা নেগেটিভ চার্জ এখানে আছে। তাহলে এই পজিটিভ চার্জ কাউকে তো আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। তার মানে সে ধরো কাউকে হাত দিয়ে ধরে রাখছে এভাবে, অর্থাৎ তার এখান থেকে কতগুলা কাল্পনিক রেখা বের হচ্ছে। এই রেখাগুলোর মাধ্যমে কি করতেছে, সে
কাউকে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা অর্জন করতেছে। যার চার্জের পরিমাণ যত বেশি তার রেখাও কি তত বেশি। এটা মনে রাখবা। মানে সে চার্জ চতুর্দিকে কি করতেছে, তার রেঞ্জ বা ক্ষেত্র বরাবর কতগুলো রেখা দ্বারা কি একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করতেছে। ঠিক মাইনাস চার্জের ক্ষেত্রেও কতগুলো রেখা হয়, তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, প্লাস চার্জের রেখাগুলো হচ্ছে প্লাস চার্জ থেকে বের হচ্ছে, আর মাইনাস এগুলো হচ্ছে দিকটা ভিন্ন, মাইনাস দিকে ঢুকতেছে। অর্থাৎ এখানে চার্জের ভিতরে কতগুলো রেখা কি প্রবেশ করতেছে। দ্যাট মিনস এখানে আমরা যে জিনিসটা বুঝতেছি যে পজিটিভ চার্জ হোক আর নেগেটিভ চার্জ হোক, তাদের একটা কাল্পনিক রেখা দ্বারা তাদের ক্ষেত্রকে বোঝানো হয়। আর এখানে তোমরা যদি পরবর্তী এখানে কয়েকটা পয়েন্ট আছে, পয়েন্টগুলো খেয়াল রাখবা। এই 4টা পয়েন্ট আমি জাস্ট একটু বলে দিচ্ছি যে পজিটিভ চার্জের বেলায় বলরেখা পজিটিভ চার্জ থেকে বের হবে, আর নেগেটিভ চার্জের বেলায় কি হবে, নেগেটিভ চার্জের ভিতরে প্রবেশ করবে বা কেন্দ্রীভূত হবে। চার্জের পরিমাণ যত বেশি হবে বলরেখা কি হবে তত বেশি হবে, বলরেখার যত কাছাকাছি থাকবে তড়িৎ ক্ষেত্র তত বেশি হবে। অর্থাৎ এখানে আমার এই কাছাকাছি চার্জের কাছাকাছি কি হবে, ক্ষেত্র পরিমাণটা বেশি হবে। আর একটি চার্জের বলরেখা কখনো অন্য চার্জের বলরেখা কি করবে, উপর দিয়ে যাবে না। দ্যাট মিনস এখানে আমরা যে জিনিসটা বলতে পারি যে চার্জের ক্ষেত্রে একটি চার্জের ক্ষেত্রে কি একটি চার্জের রেখা আরেকটা কি ছেদ করবে না। দেখো পরবর্তী আরেকটা চিত্র দেওয়া আছে এখানে, যদি দুটো প্লাস চার্জ হয় তাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। অর্থাৎ এখানে কি চিত্রটা অনেক এরকম হবে যে একের বলরেখা আরেককে বিকর্ষণ করতেছে, মানে দুইটাই পজিটিভ চার্জ, একের বলরেখা আরেকের কাছাকাছি যাবে না, মাঝখানে একটা কি, মাঝখানে একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে। আর মাইনাসের ক্ষেত্রে কি হবে, যেহেতু একে অপরকে আকর্ষণ করে সেক্ষেত্রে কি মাইনাস প্লাসের ক্ষেত্রে, অর্থাৎ এইখানে প্লাস থেকে বের হয়ে মাইনাস দিয়ে কি হবে, শেষ হচ্ছে, এরকম একটা জিনিস যা মনে হচ্ছে যে এখানে যাচ্ছে। কিন্তু একটা বলরেখা আরেকটা কি কখনো ছেদ করতেছে না, আর আরে পার্শ্ব চাপ দিচ্ছে মনে হচ্ছে। আর যে কোনো সময় কি এখানে যে স্পর্শক আঁকা যায় সেটা কি ওই তড়িৎ ক্ষেত্রের দিক নির্দেশ করবে। আর এখানে প্লাসের জায়গায় যদি মাইনাস চার্জ হইতো ঘটনাগুলো সেমই হইতো, শুধু কি হইতো, সেম চিত্রই হইতো, শুধু এটা যেমন এখান থেকে বের হয়েছে এখানে কি এটা এদিকে জাস্ট প্লাস ঢুকতো, এটুকু ছিল পার্থক্য। অনেক সময় পরীক্ষায় বলরেখা আঁকা আসে, তোমরা জাস্ট এভাবে একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফিজ।